আজকের পর্বে সম্মান আর অপমান, সাহস আর প্রতিবাদ একসঙ্গে এসে দাঁড়িয়েছে মুখোমুখি। একদিকে সমাজের চোখ রাঙানি, অন্যদিকে এক বস্তির মেয়ের অদম্য আত্মসম্মান। যে ঝিলকে সবাই দুর্বল ভেবেছিল, আজ সেই দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে পুরো পরিবারের দিকে। শেষ পর্যন্ত কে মাথা নত করবে আর কে বদলে দেবে খেলার নিয়ম, তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতেই আমরা দেখি সাক্ষ্যদের বাড়িতে সাক্ষ্য বিয়ের নিয়ম মেনে ৫ জন ব্রাহ্মণকে খাওয়ানোর সব প্রস্তুতি সম্পন্ন। অথচ সেই পবিত্র মুহূর্তেও টান টান উত্তেজনা। রায়পূর্ণা সুদর্শনাকে কটাক্ষ করে বলে, তুমি শুধু শুধু বিষয়টাকে লম্বা করছ। তুমি তো এখানে চিরদিন থাকতে আসনি, কিছুদিনের জন্য এসেছ। ঝিলকে সাপোর্ট করে তুমি কি বোঝাতে চাইছ? সুদর্শনা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমি নিজের জন্য কিছু বলছি না, কিন্তু একটা কথা বলবই। ঝিল হয়তো বস্তি থেকে এসেছে, গরিব ঘরের মেয়ে, কিন্তু ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। ঝিল খুব বুদ্ধিমতী। এই সময় সাক্ষ্য বলে, আমি তো শুধু চেয়েছিলাম বাড়ির সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাবার খেতে, কিন্তু তোমরা যা শুরু করেছ। দাদুভাই, তুমি কি সত্যি এখানে বসে খাবে না? দাদু স্পষ্ট জানিয়ে দেয়, যে বিয়েটা আমি মন থেকে মেনে নেইনি, সেই বিয়ের নিয়মনীতি মানারও দরকার নেই। আমি এখানে খেতে বসব না। সাক্ষ্য তখন মেজকাকাকে জিজ্ঞেস করে, তুমিও কি এই বিয়েটা মেনে নাওনি? মেজকাকা ঠান্ডা গলায় বলে, সেটা কি আর বলার অপেক্ষা রাখে, আমিও এই বিয়েটা মন থেকে মেনে নেইনি। এই অপমানের মাঝেই ঝিল নিজের অবস্থান স্পষ্ট করে দেয়। সে বলে, আমি প্রথমে এই বিয়েটা মেনে নেইনি বলেই তোমাদের ছেলেকে ডিভোর্স দিয়েছিলাম, এই বাড়িতে থাকতে চাইনি। কিন্তু তোমাদের বাড়ির ছেলে আবার আমাকে ফিরিয়ে এনেছে, নতুন করে বিয়ে করেছে, তাই আমি আবার এসেছি। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আমি কি সবার যোগ্য, না সবাই আমার যোগ্য? ঝিলের এই স্পষ্ট কথা শুনে চৈতি রেগে গিয়ে বলে, তুমি এখনো কথা বলতে শেখনি, ওনারা বাড়ির সবচেয়ে গুরুজন, এভাবে কথা বলছো কেন? আমি তো বলেছিলাম সময় দাও, তোমাকে শিখিয়ে পড়িয়ে নেব। কিন্তু ঝিল এবার আর থামে না। সে বলে, ম্যাম প্লিজ আমাকে বাধা দেবেন না, আমার কথা আমাকে শেষ করতে দিন। তারপর ঝিল এক নিঃশ্বাসে বলে, আমাকে নিয়ে তোমাদের বাড়ির সবার এত সমস্যা, তাই তো? তাই আমার হাতের ভাত খেতে চাও না? তাহলে পরিষ্কার বলে দাও, তোমরা কেউ আমাকে এই বাড়িতে রাখতে চাও না। আর আমি যদি এখন এই বাড়ি ছেড়ে চলে যাই, তখন কি তোমাদের মান সম্মান থাকবে? আজ যদি তোমরা খেতে না বসো, আমাকে সেটা বলো, আমি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাব। ঝিলের এই আল্টিমেটাম শুনে দাদু আর মেজো কাকা দুজনেই টেনশনে পড়ে যায়। ঝিল তখন আরও এক ধাপ এগিয়ে বলে, আমি ১ থেকে ৫ পর্যন্ত গুনব, এর মধ্যে তোমরা বলবে খেতে বসবে, না হলে আমি চলে যাব। ১, ২, ৩। দাদু ফিসফিস করে মেজো কাকাকে বলে, এই মেয়েটা কি সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে? মেজো কাকা বলে, মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস, চলে যেতেই পারে। দাদু বুঝে যায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে বলে, চলে গেলে বড় সমস্যা হবে, তার চেয়ে বসে পড়াই ভালো। ৫ শেষ হওয়ার আগেই মেজকাকা বলে ওঠে, আমরা খেতে বসছি। এই কথার সঙ্গে সঙ্গেই দাদু আর মেজকাকা খেতে বসে পড়ে। দূর থেকে সাক্ষ্য, সুদর্শনা আর কুশ মনে মনে হেসে ওঠে। ঠাম্মি হতভাগ হয়ে বলে, শেষ পর্যন্ত এই মেয়েটা তোমাকে বসিয়ে ঝাড়ল। এরপর ঝিল দাদুকে ভাত দিতে গেলে দাদু নিতে চায় না। ঝিল তখন নির্ভয়ে বলে, একজন সুস্থ মানুষ দুপুরবেলা কতটা ভাত খেতে পারে সেটা আমার ভালোই জানা আছে। ঠাম্মি রেগে গিয়ে বলে, এই বাড়িতে কেউ ওনার সঙ্গে এভাবে কথা বলে না। ঝিল সোজাসাপটা উত্তর দেয়, আমি বস্তি থেকে এসেছি, তাই কথাবার্তাও বস্তির মতোই হবে। যদি আমাকে এই বাড়িতে রাখতে চাও, তাহলে আমার কথাও শুনতে হবে। এরপর ঝিল একে একে সবাইকে ভাত দিতে থাকে। শেষে সাক্ষ্যর কাছে ভাত দিতে গিয়ে সাক্ষ্য গর্বের সঙ্গে বলে, ওয়েল ডান ঝিল, আমি জানতাম তুমি পারবে। এরপর দৃশ্য বদলায় বস্তিতে। সেখানে মিলি আর ঝিলে বন্ধুরা মিলে তত্ত্ব রেবি করছে। এক কাকিমা সন্দেহের সুরে বলে, একটা কথা বলো তো মিনু, সেদিন রাতে ঝিল হঠাৎ কেন চলে এসেছিল? মিনু বোঝানোর চেষ্টা করে, আমি তো বলেছি রাতে ঘুমানোর সময় আমার কথা মনে পড়েছিল, আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, তাই কাউকে না বলে চলে এসেছিল, আর ও বাড়িতে বাসর জাগার জন্য এত নাচগান হচ্ছিল যে ও ঘুমোতে পারেনি। কিন্তু আরেকজন সন্দেহ ছুড়ে দেয়, এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে, বিয়ের রাতে কে এভাবে বাড়ি ছেড়ে আসে? তখন ঝিলের বন্ধু কড়া গলায় বলে, তোমাদের একটু খবর জানার দরকার কি? কাকিমা যা বলেছে সেটাই বিশ্বাস করো, সবসময় হাড়ির খবর নিতে হবে কেন? পরের দৃশ্যে মিলি আর ঝিলের বন্ধুরা তত্ত্ব নিয়ে সাক্ষ্যদের বাড়িতে আসে। শতরূপা কটাক্ষ করে বলে, আবার কিসের তত্ত্ব? সুদর্শনা সঙ্গে সঙ্গে বলে, ওরা গরিব বলে কি ওদের মেয়ের ফুলসজ্জার তত্ত্ব দেবে না? তিথির তাচ্ছিল্যের সঙ্গে বলে, দেখি তো তত্ত্বগুলো কেমন?
রায়পূর্ণা ধমক দিয়ে বলে, তুই কি তত্ত্ব দেখিসনি কখনো? এত উতালা হচ্ছিস কেন? তিথির হেসে বলে, তত্ত্ব দেখেছি, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার তত্ত্ব এই প্রথম দেখছি। এই সময় নীলাঞ্জন জিজ্ঞেস করে, মিনু কেন আসেনি? মিলি শান্ত গলায় বলে, মাকে তো নেমন্তন্নই করা হয়নি। সত্যি বলতে আমাদের কাউকেই নেমন্তন্ন করা হয়নি। তবুও আমরা একটু তত্ত্ব এনেছি, আমরা দিয়ে চলে যাব। তখন নীলাঞ্জন দৃঢ় কণ্ঠে সবাইকে জানিয়ে দেয়, একটা কথা পরিষ্কার করে বলছি, তত্ত্ব নিয়ে কেউ ওদের অপমান করবে না। আজকের পর্ব শেষ হয় এখানেই, ঝিলের সাহসী অবস্থান আর আত্মসম্মানের লড়াই দেখে। কিন্তু এই প্রতিবাদের পর সামনে কি আরও বড় ঝড় আসছে, তা জানতে চোখ রাখতেই হবে পরের পর্বে।